গীতার প্রথম চালে কুপকাত হলো কৃপান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতাকে ফোন করেছে পদ্ম, আর তখনই গীতা বলে সময় থাকতে থাকতে তুই এখনই চলে আয় পদ্ম, না হলে এরপরে তোর কপালে অনেক দুঃখ নাচছে, এখনো সময় আছে। তখনই পদ্ম বলে থাক না উকিল দিদি, এ সমস্ত কথা বলে আর কি কোনো লাভ আছে? মানুষটা তো এখন আমার বড় হয়ে গেছে, আর আমাদের বৌভাতের অনুষ্ঠানও সম্পন্ন হতে চলেছে, তাই দয়া করে তুমি আর এই সমস্তগুলো করো না। কথাটা শোনার পরেই গীতা ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে। গীতার চোখে জল দেখে তখনই বড়বাবু বলে, এ কি অগ্নিকন্যা, আপনার চোখে জল কেন? আপনার চোখে যে জল মানায় না, আগুন আর জলকে যে পাশাপাশি রাখা যায় না অগ্নিকন্যা। আপনার চোখে আমি আগুন দেখতে চাই, আগুন, আর সেই আগুনে সমস্ত অপরাধীরা পুড়ে ছারখার হয়ে যাবে। আপনার যা ইচ্ছা আপনি করুন, আমি আপনার সাথে আছি, আপনার যতটুকু যা হেল্প লাগবে আমি করব, কিন্তু আপনাকে ভেঙে পড়লে চলবে না অগ্নিকন্যা। কেন বুঝতে পারছেন না? আপনাকে জিততেই হবে। তখনই ঢালি বলে, স্যার একদম ঠিকই বলেছে, আপনার চোখে জল মানায় না, আপনি একজন লড়াকু মেয়ে, আপনাকে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। এর মধ্যেই গীতা বলে, ঠিকই বলেছেন বড়বাবু, ঠিকই বলেছেন আপনি। এরপর ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, আপনি মিডিয়ার লোকগুলোকে আমার কাছে পাঠিয়েছিলেন তাই তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ একদমই তাই, তুমি একদম ঠিক বুঝেছ। আর তখনই গীতা বলে, আমিও এই কেসটা লড়ে আপনাকে দেখিয়ে দেব। গীতা এলএলবি কখনো হারেনি আর হারবেও না। আপনি এখানে জিতে গেছেন ঠিকই, কিন্তু শেষ জয়টা হবে আমার। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, ওই কৃপানের শাস্তির ব্যবস্থা যদি আমি করতে না পারি, তাহলে আমার নামও গীতা না, আর আমিও আর ওই কোর্টের কাছাকাছি কখনো যাব না। কোর্টের দিক থেকে মুখ ফিরিয়ে নেব, ওকালতি ছেড়ে দেব। কথাটা শোনার পরেই অগ্নিজিৎ মুখার্জি ভয় পেয়ে যায়। এরপরেই গীতা ফোনটা রেখে দেয়। বড়বাবু বলে, এই তো হলো অগ্নিকন্যা, এই রকম স্পিড রেখে চলবেন, তারপরে দেখুন কি হয়। আপনাকে হারানোর ক্ষমতা কারোর হবে না কখনো। অন্যদিকে কৃপান তখন পদ্মর সামনে দাঁড়িয়ে রয়েছে, আর পদ্মর হাতটা ধরেছে কৃপান, যেটা দেখার পরে পদ্ম আর কিছু বলতে পারে না। কৃপানের মনে পড়ে যায় এই হাত ধরা নিয়েই যত কাণ্ড, এই হাত ধরা নিয়ে নাকি শ্লীলতাহানি করেছে, কত কিছুই না হয়ে গেছে। তাই আজ এই হাতটা যখন ধরলাম, পদ্মর মুখে কোনো সাউন্ড নেই, আর গীতা এলএলবিও চাইলে কিচ্ছু করতে পারবে না। অগ্নিজিৎ মুখার্জির দম আছে বলতেই হবে, যা একটা প্ল্যান বার করেছে তাতে দুদিকই রক্ষা করা গেছে। এর মধ্যেই গীতার কাছে চলে এসেছে গিনি, আর তখনই গীতা বলে, কি ব্যাপার, তুই এই বাড়িতে? অগ্নিজিৎ মুখার্জি তোকে অনুমতি দিল এই বাড়িতে আসার? গিনি তখন বলে, কেন দেবে না, কেন দেবে না? তুই সবসময় বাবাকে ভুল বুঝিস কেন বলতো? মানুষটা কি করেছে, তোর কোন পাকা ধানে মইটা দিয়েছে শুনি? গীতা বলে, আমার কোনো পাকা ধানে মই না দিলেও অনেক নিরপরাধ মানুষ আছে যারা ওনার জন্য প্রতিটা নিয়ত চোখের জল ফেলে যাচ্ছে, তাই তাদের হয়ে আমি লড়বো, বুঝতে পেরেছিস তুই? এরপরে গিনি বলে, শোন, এ সমস্ত কথা ছাড়, তুই যাবি আমার সাথে, কারণ তোর ভাত কাপড় আছে, এরপর বউ ভাতের অনুষ্ঠান আছে। গীতা তখন বলে, হাসালি তুই আমাকে, তুই জানিস না এই বিয়েটা সম্পন্ন হয়নি? এই বিয়েটা সম্পন্ন হয়নি, স্বস্তিক বাবু আমাকে সিঁদুর পরিয়ে দেয়নি, তাহলে কিসের ভাত কাপড়, কিসের ফুলসজ্জা, কিসের বউ ভাত? গিনি তখন বলে, কিন্তু তোরা তো আগে বিয়ে করেছিলিস, তাহলে অসুবিধাটা কোথায়? গীতা বলে, কিন্তু সবার সম্মুখে তো আর বিয়েটা হয়নি, তোরা যেমনটা চেয়েছিলিস তেমনটা তো হয়নি। আর শোন দিদি, তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তুই পাবি। তারপরে গিনি বলে, আমি কি করেছি? তুই আবার আমাকে কেন ফাঁসাচ্ছিস? গীতা বলে, আমি তোকে ফাঁসাইনি, তুই নিজের চালে নিজেই জড়িয়ে পড়েছিস। তুই ভুলে যাস না যে কৃপান যেই শাড়িটা পাঠিয়েছিল তোকে দিয়ে, তুই হয়তো ভুলে যাচ্ছিস, এটাই হয়তো বলেছিলিস, কিন্তু আদতেই শাড়িটা কিনেছিলিস তুই, কৃপান তোকে শাড়িটা পাঠায়নি, তাই তো? কথাটা শোনার পরে গিনি চমকে যায় আর বলে, এসব তুই কি বলছিস? তখনই গীতা বলে, একদম ঠিক, আমার কাছে প্রমাণ আছে। গিনি বলে, না, তোর কাছে কোনো প্রমাণ নেই, তুই এসব মিথ্যে কথা বলছিস। গীতা তখন বলে, আমি কোনো মিথ্যে বলছি না, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। গিনি তখন বলে, কি বলছি তো বল, প্রমাণ কি আছে? গীতা বলে, প্রমাণ আছে, প্রমাণটা আছে বলেই বলছি, আর সেই প্রমাণটা হলো সিসিটিভি ফুটেজ। তুই যে দোকান থেকে শাড়িটা কিনেছিলিস তার সিসিটিভি ফুটেজ এখন আমার কাছে রয়েছে। আমি যে পদ্মকে শাড়ি কিনে দেইনি, আমি যে পদ্মকে কৃপানের হাতে তুলে দেইনি, একটা একটা স্টেপ অনুযায়ী আমি সব কিছু প্রমাণ করে দেব। অগ্নিজিৎ মুখার্জির এই কারসাজি সবার সামনে নিয়ে আসবো এই আমি, বুঝেছিস? এখন এরপরে গিনি বলে, পারবি না, তুই আমাদের ষড়যন্ত্র ধরতে পারবি না। গীতা বলে, চেষ্টা করে দেখ আমাকে আটকাতে পারিস কিনা, যা এখান থেকে, আমার মাথা গরম করিস না।
এরপর গিনি তো চলে যায় আর বলে তোকে নেমন্তন্ন করতে এসেছিলাম, কিন্তু তুই যা ঝামেলা শুরু করলি যাক সে অন্য কথা। এরপরে গিনি চলে যায়। অন্যদিকে দেখা যায় যে বারবার করে একটা কথাই ভাবতে থাকে বড়বাবু যেভাবেই হোক অগ্নিকন্যাকে হেল্প করতে হবে, আর তার জন্য সমস্ত ব্যবস্থা করেও ফেলেছে। ফোন করেছে বড়বাবু আর বলে অগ্নিকন্যা সেদিন ক্যাটারিংয়ের যে সমস্ত লোকজন ছিল আমি সবকটাকে ধরে নিয়ে এসেছি, আপনার যা জিজ্ঞাসা করবার আছে করে ফেলুন, চলে আসুন থানায়। গীতা তখন বলে যেতে তো হবেই বড়বাবু, ওদের মুখ থেকেই সমস্ত সত্যি কথাটা বার করতে হবে যেভাবেই হোক না কেন, আমি এক্ষুনি আসছি বলে বেরিয়ে যায়। এদিকে জাগৃতি কথা বলতে শুরু করে অগ্নিজিতের সাথে আর বলে কেন করছো, কেন এই জিনিসগুলো করছো, তুমি যেভাবেই পারো গীতাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। ভাত কাপড়ের অনুষ্ঠান রয়েছে, বউ ভাতের অনুষ্ঠান রয়েছে, ফুলসজ্জা রয়েছে, সব কিছু রয়েছে, আর তুমি এইভাবে গীতাকে দূরে ঠেলে দিতে পারো না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে হবে না, এসব কিচ্ছু পালন করা হবে না। কাকিমণি বলে কিন্তু দাদা এসব পালন না করলে তো এই বাড়িরই মান সম্মান নষ্ট হবে। মাহেক তখন বলে তাতে কি যায় আসে, আমার পাপা শুধু এটাই জানে কি করে কেস জিততে হয়, তার জন্য একদিকে আমাকে বলি দিয়েছে আর অন্যদিকে পদ্মকে বলি দিয়েছে। কৃপানের সাথে বিয়ের কথা ছিল আমার, কিন্তু হলো কার সাথে, পদ্মর সাথে, শুধুমাত্র পাপা এই কেসটা জিতবে বলে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে মুখ সামলে কথা বলো, ভুলভাল কিছু বলো না। স্বস্তিক তখন বলে মাহেক তো একদম ঠিক কথাই বলেছে, ভুলটা তো কিছু বলেনি। অগ্নিজিৎ মুখার্জি বলে কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? স্বস্তিক বলে আমি গীতাকে ভালোবাসি, গীতা যদি এই বাড়িতে না ফিরে আসে তাহলে আমি ওই গনসা উকিলের বাড়িতে চলে যাব, দরকার পড়লে ঘর জামাই হয়ে থাকবো। আর এই কথাটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি জাস্ট চমকে যায়। আর তখনই জাগৃতি বলে এখনো সময় আছে, তুমি নিজেকে বদলাও, এরকমটা করো না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি কি আমাকে এখন শেখাবে সবটা? জাগৃতি বলে আমি কি বলেছি তেমনটা, আমি শুধু এটাই বলছি তুমি এইরকম বাড়াবাড়ি করো না, বিশ্বাস করো আমাদের সমস্ত গেস্টদের নেমন্তন্ন করা হয়ে গেছে। তখনই গিনি এসে গেছে। অগ্নিজিৎ মুখার্জি গিনিকে প্রশ্ন করে কোথায় গেছিলে? গিনি বলে আমি গেছিলাম আমার বাড়িতে বোনকে নেমন্তন্ন করতে। অগ্নিজিৎ মুখার্জি বলে কেন গেছিলে, ওই বাড়িতে কেন গেছিলে? গিনি তখন বলে কেন যাব না বলুন তো, গীতা তো এই বাড়ির বউ, ও যদি এই বাড়িতে ফিরে না আসে আমাদেরই বাড়ির মান সম্মান নষ্ট হবে, সেই জন্যই আমি গেছিলাম। এদিকে পদ্মর কথা ভাবতে ভাবতে চলে গেছে গীতা থানায়, সেখানে গিয়ে সমস্ত ক্যাটারিং এর লোকজনকে ধরেছে এবারে। আর তখনই অশোক বলে একজনকে ধরে জিজ্ঞেস করে বল পদ্মর শরবতে কি মিশিয়েছিলিস, কি নেশার ওষুধ মিশিয়েছিলিস বল পদ্মর শরবতে। তখনই সেই ক্যাটারিং এর ছেলেটা বলে আমি কিছু মেশাইনি, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, পদ্ম নিজেই ওরকমভাবে অসুস্থ হয়ে পড়েছিল। আর তখনই ঠাস করে চড় মেরে দিয়েছে গীতা সেই ক্যাটারিং এর ছেলে অশোককে আর বলে এবারও স্বীকার করবি না সবটা, কিরে বল স্বীকার করবি না? আর তখন সে সবার সম্মুখেই স্বীকার করে যে সে কৃপানের কথা মতো, কাব্যর কথা মতো, আর অবশ্যই কিরণ কান্তি আর অগ্নিজিতের কথা মতো শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, তাই জন্যই ওরকম কষ্ট হচ্ছিল পদ্মর, আর কষ্ট হলেও সে মুখ ফুটে বলতে পারেনি। আর এই প্রমাণটাও জোগাড় করে নিয়েছে গীতা। আর এক একটা স্টেপ অনুযায়ী কিন্তু গীতা এগিয়ে যাচ্ছে জয়ের লক্ষ্যের দিকে।